দর্শক, আপনারা জানেন আজ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ভাষণ দেবার পর আমরা কয়েকটি দলের মন্তব্যও শুনেছি। তিনি আসলে তার ভাষণের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বলেছেন কিভাবে হবে। তিনি উল্লেখ করেছেন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হবে, 4টি প্রশ্নের মধ্য দিয়ে গণভোট নেওয়া হবে। আমরা কি আসলে সংকট নিরসন হয়ে একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি সংকট এখনো রয়ে গেছে? একটু বোঝার চেষ্টা করব, একটু বুঝবো আমাদের আলোচনার আমাদের যারা অতিথি আছেন তাদের কথা থেকে যে কি পেল আসলে রাজনৈতিক দলগুলো। কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম মন্তব্য এর আগে শুনেছি। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, আছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক এবং সম্পাদক জবানের, আছেন ফয়সাল মাহমুদ শান্ত, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। ফয়সাল মাহমুদ শান্ত, রেজাউল করিম রনি এবং এম এ আজিজ, আপনার তিনজনকে অশেষ ধন্যবাদ সময় দেবার জন্য। আমি এম এ আজিজ, আমি আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই। আপনি কিভাবে দেখছেন যে সিদ্ধান্তটি আজকে এসেছে প্রধান উপদেষ্টার কাছ থেকে, আমরা যা জানলাম? দেখেন, দেশ তো আসলে খুব বিপদের মধ্যে আছে, জনগণও বিপদের মধ্যে আছে। তবে প্রধান উপদেষ্টা যে অফারটি দিয়েছে, এখানে কাউকে পুরোপুরি কারো দাবি কিন্তু তিনি মানেন নাই। কিন্তু আমার মনে হয় দেশ যে জায়গায় আছে নির্বাচনের ভিতরে যাওয়া উচিত, এখানে মানা উচিত। এবং এখানে সংসদ যখন হবে, সংসদের ভিতরে বাকিটা সমাধান করা উচিত। এটা তো অভ্যুত্থানের শক্তি। কারণ হচ্ছে, আমি যেটা আগেও বলেছি, রনিবার সাথে কথা বলেছি, ধরেন আজকে 17 তারিখ রায় হবে শেখ হাসিনা সহ কয়েকজন মানবতা বিরোধী। তারপরে যে আজকে যে দৃশ্য দেখলাম সারা দেশে, কম বেশি যে দৃশ্য দেখেছি, তাতে করে ইলেকশনে অভ্যুত্থানের শক্তি যদি এক না হয়, তাহলে কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। কারণ 42,000-4,000-এর উপরে সেন্টার, এখন 2টা আনসার, 2টা পুলিশ দিলেন, এখন বাক্স তুলে নিয়ে ধান খেতে চলে গেল, পাট খেতে চলে গেল, কি মানে নির্বাচন হবে? তো এই জন্যে আমি বলছি যে অভ্যুত্থানের শক্তিগুলো দেশটাকে সঠিক জায়গায়, অর্থাৎ গণতন্ত্রে উত্তরণের জন্যে আপনার একমত হওয়া উচিত। যেখানে আসছে, এখানে আমি মনে করি সবারই সহনীয় জায়গায় আছে। আমার কাছে মনে হয়েছে একটা নির্বাচনে যাওয়ার জন্য, ধরেন জামাতে ইসলাম পিআর সিস্টেম চেয়েছে, নিম্নকক্ষে পিআর অনুযায়ী যত % ভোট পাবে সেই % উচ্চকক্ষে যাবে, এবং উচ্চকক্ষে মেজরিটির ভিত্তিতে নিম্নকক্ষের আইনের এগুলো অ্যাপ্রুভাল দিবে। তো এটা তো ঠিকই আছে। আর 4টে যে বলা হয়েছে যে গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে, এটা তো এনসিপি প্রথমেই দাবি করেছিল। সেখানে একসাথে হলে সমস্যা তো নাই, কারণ আগে গণভোট দিলে বৈধতার প্রশ্ন ছিল, অমুক ছিল, তমুক ছিল। এখন যেটা আছে, ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়, এটা অ্যাপিলেট ডিভিশন অ্যাকসেপ্ট করেছে এবং এটা শুনানি হবে। শুনানি হলে আমার ধারণা এই যে আপনার গণভোটের যে আইনি বিধিবিধান, অর্থাৎ সংবিধানে নাই, সেটা যুক্ত হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার এসে যাবে, আমার ধারণা এসে যাবে। সরকার পার্সু করলে আমার মনে হয় এইসব সংকটগুলো এর ভিতরে কেটে যাবে, আইনি বিধানগুলো। ওকে, আমি আসবো আবার আপনার কাছে। রেজাউল করিম রনি, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আমরা দেখলাম যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন প্রধান উপদেষ্টা নিজেই সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন। জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত, এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই। আপনার মন্তব্য শুনে আপনি কিভাবে দেখছেন, আসলে তিনি কি নতুন করে আরোপ করতে পারেন কিনা? জি, ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, এই আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমরা যদি মানে আজকে প্রধান উপদেষ্টার এই ভাষণটাকে দেখি, মানে এবং আরও 4টা বিষয় উনি অন্তর্ভুক্ত করলেন, এবং 4টা বিষয়ের উপরে ধরেন হ্যাঁ না ভোট হবে। এখন ধরেন 4টা বিষয়ের 2টা আমার পছন্দ, 2টা আমার পছন্দ না, তা আমি কি করব? এই প্রশ্ন কিন্তু উঠবে। তো একইভাবে বিএনপির দিক থেকে, বিএনপির 31 দফার মধ্যে কিন্তু উচ্চকক্ষ গঠনের একটা প্রস্তাবনা ছিল, কিন্তু সেই গঠনের প্রস্তাবনাটা তারা করেছিল যে তারা সংসদের আসনের আনুপাতিক হারে তারা করবেন।
আর এখন যেটা প্রস্তাবনা করা হচ্ছে সেটা হলো ভোটের আনুপাতিক হারে করছেন। অ্যান্ড ভোটের আনুপাতিক হারে করলে যেটা হবে কি, যে উচ্চকক্ষ আপনার তার সমস্ত দলগুলোকে এক ধরনের ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসা, ফলে সেইটা একটা প্রতিযোগিতামূলক রাজনীতির জন্য কতখানি ভালো হয় সেই প্রশ্ন থেকে যায়। আর একটা জিনিস হলো, বাংলাদেশের মতো দেশে আদৌ উচ্চকক্ষের দরকার আছে কিনা। এটা বিএনপির 31 দফায় প্রস্তাবনা যখন ছিল, হ্যাঁ, তখন অনেকের প্রশংসা করছে, এবং পরবর্তীতে ধরেন জামাত তো নিম্নকক্ষেই আপনার বিআরের জন্য আন্দোলনই করছে অনেকদিন, এখন অবশ্য একটু কম বলে। ফলে বাংলাদেশের বাস্তবতায় ধরেন এই জিনিসগুলো আদৌ দরকার কিনা, এই সিদ্ধান্তটা কোনো এক্সপার্টের কাছ থেকে আসা তো উচিত না। আসলে যেটা হবে, আমি আপনাকে মানে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ধরেন একটা সমাজে পলিটিক্স বিকাশের একটা আপনার ধরেন যে ট্রেডিশনাল এবং একটা ঐতিহাসিক সিলসিলা থাকে। ধরেন আজকে যদি বাংলাদেশের যে 95% মানুষের দেশ, একটা উদাহরণ দিই, তো এই দেশে ইসলামের প্রতি সবার ভালোবাসা আছে, কিন্তু আপনি শরিয়া আইনের পক্ষে আজকে ভোট করেন, দেখবেন যে অনেক লোক ডেফিনেটলি মানে ইমানদার তৌহিদি জনতা, কিন্তু শরিয়া আইনের পক্ষে যে এখনো মেজরিটি পপুলার মতামত পাওয়া যায় না। এর কারণটা কি? কারণটা হইল এটা সমাজের মধ্য থেকে এটাকে আপনার মেইন স্ট্রিমিং করা হয়নি। সমাজের যে ধারাবাহিকতা, বিকাশের যে প্রক্রিয়া, তার মধ্যে এই জিনিস অনেকে ইডিওলজিক্যালি এটা পছন্দ করে, তার অনেকের মতাদর্শগত অবস্থান এটা থাকতে পারে, কিন্তু আমি বলছি সমাজের যে কালেকটিভ আপনার কনসাসনেস, তার মধ্যে এই জিনিসটা নাই। ইভেন স্পেন বা ধরেন ভারতবর্ষে এত বছর মুসলমানরা শাসন করার পরেও যে কোনো কিছুই যে টিকলো না, কেন টিকলো না, এটা নিয়ে গবেষকরা গবেষণা করে দেখতেছিল যে এটা ইম্পোজ করা কোনো কিছু যদি আপনি টিকায় দেন, যদি ভালোও হয়, ধরলাম ভালো কিছুই করছেন, সেটা টিকে না, সেটা সমাজের ভিতর থেকে উঠে আসতে হয়। ফলে আমাদের এখানে যে পলিটিক্যাল পরিবর্তন দরকার, এই বিষয়ে তো কারো কোনো মানে দ্বিমতের কোনো সুযোগ নাই, দ্বিমত নাই। ফলে সেই পরিবর্তনটা একটা এক্সপার্টের সিদ্ধান্তের ভিত্তিতে হবে, নাকি এখানকার জনগোষ্ঠীর যে ধারাবাহিক বিকাশ এবং এর জন্য একটা হেলদি কন্ডিশনের মধ্যে হবে। যেমন ধরেন একজন মানুষের ওজন কমানো দরকার, এখন ও যদি ধরেন 7 দিনের মধ্যে 20 কেজি ওজন কমানোর চেষ্টা করে, তো মরে যাবে। তো ওজন কমানো দরকার, জরুরি তার স্বাস্থ্যের জন্য, কিন্তু 7 দিনের মধ্যে আপনি কমাই ফেলতে বলেন, হ্যাঁ ধরেন কমাই ফেলেন না খাওয়াই দিয়া, হ্যাঁ, তো জীবন টানাটানি লাগবে। ফলে আপনার এখানে সংস্কার দরকার, পরিবর্তন দরকার, কিন্তু তার আগে দরকার হইল ইমিডিয়েট আপনি জনগণকে কি সার্ভিস দিচ্ছেন। ইমিডিয়েট জনগণ কি আপনার উচ্চকক্ষে পিআর টিআর এগুলোর ব্যাপারে আগ্রহী, নাকি এই যে কৃষকের ন্যায্য মূল্য, জিনিসপত্রের দাম, জননিরাপত্তা, জনগণ, যেইটার জন্য আমরা বলি যে রাজনীতিটা হবে ক্ষমতার সাথে জনতার সম্পর্ক। কিন্তু আপনারা বারবার ক্যাবিনেটে কে কিভাবে প্রাধান্য বিস্তার করবেন, ক্ষমতাটা কার দিকে কতখানি থাকবে, সেই ঝগড়ার মধ্যে আমরা রাজনীতিকে আটকে যেতে দেখছি। এবং এসে আটকানোর ক্ষেত্রে দলগুলোর মধ্যে যদি আমরা এবার বিচার করি, বিএনপি, জামাত, এনসিপি, সেগুলোর ক্ষেত্রে আমি যদি মেরিট বিবেচনা করি, কতগুলো দলের দাবি হইল অগণতান্ত্রিক, মানে তারা পরিবর্তন চায়, কিন্তু সেই পরিবর্তন চাওয়ার ক্ষেত্রে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন কোন দাবিকে আপনি অগণতান্ত্রিক মনে করছেন? যেমন ধরেন 1 নাম্বার হলো জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, এগুলো অগণতান্ত্রিক দাবি এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী দাবি। কিন্তু আপনি গণ অভ্যুত্থানের নামে চাচ্ছেন, হুইচ ইজ ভেরি ফানি। কেন? গণ অভ্যুত্থান ইজ দেয়ার, গণ অভ্যুত্থান হলো অ্যাবসলিউট ম্যান্ডেট জনগণের, এবং গণ অভ্যুত্থানের শুধু রাজনৈতিক দল না, অরাজনৈতিক ব্যক্তি, গৃহবধূ, শিশু ম্যান্ডেট দিয়েছে, বহুবার এই কথা বলছি। তাহলে আবার আলাদা করে গণভোট কেন লাগবে, আবার আলাদা করে স্বীকৃতি কেন লাগবে? বা ধরেন স্বীকৃতি আপনি দিলেন একটা বিষয়ের উপর, নেক্সট পার্লামেন্ট যেটা বহাল রাখবে তার গ্যারান্টি আপনাকে কে দিবে? কোনো গ্যারান্টি নেই। একটা মাত্র গ্যারান্টি হতে পারে যে আলোচনাটা ভ্যালিড, এনসিপির দিক থেকেও বলা হয়েছিল অনেক আগের থেকে, আমরাও তুলছি, সেটা হলো গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, এবার আপনি এটা প্রোটেক্ট করবেন, সংবিধান সভা লাগবে, আপনার একটা নতুন গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যে যাবে, এবং সেটা জনগণের সংবিধান সংস্কার সভার একটা সেটা আবার জনগণের নির্বাচিত প্রতিনিধির মধ্য দিয়েই আসতে হবে, সেটা আমার এক্সপার্ট না। এবং সেইটা করার মধ্য দিয়ে আপনি এই নতুন যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেখান থেকে আপনি বের হয়ে একটা জনগণতান্ত্রিক বা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের দিকে যাত্রা শুরু করবেন। এবং সেটা করার জন্য আপনার একটা লাগবে হইলো জাতীয় স্বার্থের রাজনীতি। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দলীয় স্বার্থের রাজনীতি। ফলে দলীয় স্বার্থের রাজনীতির দিক থেকে আমরা এই দলগুলোর যার যার দাবি অবস্থান যদি আমরা বিচার করলে এটা জনগণকে এটা বোঝা জনগণের জন্য একটা সহজ না, একটু ডিফিকাল্ট। কারণ হইল আপনারা এমনভাবে বাইনারি তৈরি করে ফেলেন, ধরেন ন্যারেটিভ তৈরি করে ফেলেন যে হয় আপনি আমার পক্ষে, না হয় আপনার বিপক্ষে।
মানে নোট অফ ডিসেন্ট থাকার তো অন্যায় কিছু না, জামাতেরও তো 4টা নোট অফ ডিসেন্ট আছে। একটু শেষ করি, এর মধ্যে 2টা যে নোট অফ ডিসেন্ট, আপনি জানতে চাইলেন না যে কোনটা অগণতান্ত্রিক দাবি, 2টা নোট অফ ডিসেন্টের আলাপ করি আমি 3টা বা 4টার মধ্যে। একটা হলো স্থানীয় সরকারকে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট করা, জামাতের নোট অফ ডিসেন্ট দিছে, সে চায় না এটা হোক। এটা গণতন্ত্রের মানে বুনিয়াদি ব্যাপার যে স্থানীয় সরকার শক্তিশালী করবে, সেটা চায় না। তারপরে জুডিশিয়াল কাউন্সিল করার ব্যাপারটা, যেটা করলে আপনার বিচার বিভাগের আমরা যেটা চাই যে বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্টলি অনেক স্বাধীন শক্তিশালী হবে, সেটা নোট অফ ডিসেন্ট দিচ্ছে জামাত। তাহলে আপনি যে বারবার মানে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলে চিৎকার মেরে ফাল মেরে ওঠেন, হ্যাঁ, তো আপনি নিজেই তো অগণতান্ত্রিক দাবি 2টা বসে রেখেছেন। এবং বিএনপি যেগুলো দিচ্ছে সেগুলো সবগুলোর মধ্যে যে ভালো ব্যাপার আমি তা বলতেছি না, কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো সে যেগুলো এফোর্ড করতে পারবে এই মুহূর্তে, তার পলিটিক্স যেগুলো এফোর্ড করতে পারবে সে শুধু সেইটুকুর মধ্যে রাজি হয়েছে, যেটা এফোর্ড করতে পারবে না সেটা রাজি হয় না। এটা তো আমি মনে করি একদিক থেকে ভালো। কিন্তু আপনি যদি ন্যারেটিভ প্রচার করেন যে হ্যাঁ নোট অফ ডিসেন্ট দেওয়াই মানে হইলো জুলাই বিরোধী, এবং আপনি ডাকসু থেকে বিজ্ঞপ্তি প্রচার করাচ্ছেন যে অমুক দল বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সংস্কারের ব্যাপারে, কিন্তু আপনি নিজেও তো অগণতান্ত্রিক 2টা বড় গুরুত্বপূর্ণ আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। ফলে নিজের গায়ে ময়লা রাইখা আরেকজনকে অপরিষ্কার বলার এই যে স্বভাব, এটা আপনার ধরেন যেটা হাসিনার খাসিলত। আমাদের অবশ্যই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ কোনো হঠকারিতামূলক ক্যাডার ভিত্তিক কোনো সংগঠনের সম্পত্তিতে রাষ্ট্রকে রূপান্তর করতে দিব না আমরা। রাষ্ট্রকে কোনো ক্যাডার ভিত্তিক সংগঠনের মনোবলী হইতে দিব না, দখল করতে দিব না। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপন করতে হবে। নাগরিক ভিত্তিক রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা মানুষের, সেটা আসলে পূরণ হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলবো। ফয়সাল মাহমুদ শান্ত, আপনারা সবসময় বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন না, তো এখন আপনারা নির্বাচনে তাহলে যাচ্ছেন? ধন্যবাদ আপা আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। হ্যাঁ, আজকে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্তটা হলো, আমাদের দলীয় প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা এটা নিয়ে আলাপ করছে। আমি যখন এখানে আসছি তখন এটা আলাপ চলছে, তো এটা হয়তো একটা ফর্মাল প্রতিক্রিয়া হবে, কিন্তু আমি প্রাইমারিলি আমার কাছে মনে হয়েছে যে আমাদের রাষ্ট্র যেই সংকটের মধ্যে দিন দিন পড়ছিল এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে মাথাচাড়া দিচ্ছিল, এটার একটা সুন্দর সমাধান হচ্ছে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু একটি নির্বাচন। তো সেই জায়গায় আজকে আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদের বিষয়ে যেই সিদ্ধান্তটা আসছে এটা একটা ধাপ আগালো, এবং যেই একটা সরকার, এখানে আমাদের কিছু আপত্তির জায়গা আছে, সেগুলো নিয়ে হয়তো আরো ডিটেলে বলবো। আবার আমাদের কিছু ছাড়ও দিতে হবে একটা বৃহৎ স্বার্থে, রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে। তবে রনি ভাইয়ের সাথে কয়েকটা জায়গায় একটু দ্বিমত করে বলতে চাই। যেমন যেই প্রসঙ্গগুলো তিনি তুলেছেন, একটা হচ্ছে যে আমার যদি 4টা প্রশ্ন এখানে এসেছে, সেখানে যদি 2টার সাথে আমার দ্বিমত থাকে, 2টার সাথে একমত থাকে, এই জন্যই তো আলাদা আলাদা 4টা প্রশ্ন এসেছে। যদি 2টার সাথে দ্বিমত থাকে সেখানে না ভোট দেওয়ার সুযোগ থাকবে। এমন যদি হয় যে 4টা প্রশ্নের 2টা প্রশ্ন গণভোটে পাশ করতে পারে, আবার 2টা প্রশ্ন কিংবা একটা প্রশ্ন এখানে নাও পাশ করতে পারে, তাহলে কিন্তু সেটা কিন্তু পরবর্তী সংসদ আর কন্টিনিউ করতে হবে না। এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে 4টা ভোটের জন্য আলাদা আলাদা করে হানা ভোট নাই তো? হ্যাঁ হ্যাঁ আছে, আলাদা আলাদা হানা আছে। তো 4টাতে এটা একটা কনফিউশন এখানে আছে। অনেকে বলছেন যে 4টা প্রশ্নের ব্যাপারে না, তাহলে তো কোনো আমার এই প্রশ্ন দরকারই ছিল না। আছে বিষয়টা হচ্ছে যেখানে 30টা যে জায়গায় একমত হয়েছে, সেই জায়গাগুলোর বিষয় আসলে এখানে একটা প্রশ্ন, এবং বাকি যে মৌলিক যে বিষয়গুলো আছে, যে আপনার ইয়েগুলো, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে, ওই জায়গাগুলো। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে যে ভাই বলছেন যে আমাদের উচ্চকক্ষে পিআর দরকার কিনা কিংবা উচ্চকক্ষ দরকার কিনা, এই বিষয়টা গণমানুষের মধ্য দিয়ে আসতে হবে, এক্সপার্টদের মধ্য দিয়ে না। এই গণমানুষের মধ্য দিয়ে আসার জন্যই তো আসলে জনগণের কাছে জিজ্ঞেস করতে হবে। যদি আমি জনগণকে প্রশ্নটাই না করি যে আসলে পিআর দরকার কিনা, তাহলে আমি জনমানুষের মধ্যে কিভাবে বুঝবো যে আসলে জনমানুষ কবে প্রস্তুত হবে? তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এই গণভোটে যাওয়াটা প্রাইমারিলি আসলে একটা জনমানুষের কাছে যাওয়ার একটা বিষয়। এবং আমি একটু আপনাকে এখানে যেটা বললেন সেটা একটু আমি মানে তথ্যটা একটু কারেক্ট করি। এখানে আমি একটা রিপোর্ট থেকে আমি পড়ছি, এটা এখানে লেখা আছে গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবে। না, একটি হ্যাঁ নো ভোট, 4টি প্রশ্নে আপনি ইয়েস অথবা নো। সেটাই তো বলতেছে আপাতত সেটাই বলতেছে 4টি বিষয়ে গণভোট হবে, একটি প্রশ্নে 4টি বিষয়ের উপর হবে, 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্ন। হ্যাঁ, 4টি বিষয়ের উপর, কিন্তু প্রশ্ন একটি, হ্যাঁ অথবা না। আচ্ছা অথবা না, ঠিক আছে। যে আলাদা আলাদা হবে না, তারপরে আমার পয়েন্ট তো রাইট। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে 4টি প্রশ্ন তাহলে আলাদা করতে হলো কেন? একটি মাত্র প্রশ্ন যদি থাকে তাহলে 4টি বিষয়কে আলাদা করতে হলো কেন? তাহলে আলাদা, আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়টা যে কনফিউশনটা ক্লিয়ার হলো, সেটা হচ্ছে যে এখানে যেই নোট অফ ডিসেন্টের যে জায়গাগুলো এখানে আসছে, সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি জনগণকে জিজ্ঞেস না করি,
তাহলে তো এই জায়গাগুলো যে জনগণ চায় কিনা সেটা আসলে বোঝার এখানে সুযোগ তৈরি হলো না। দ্বিতীয় যে জায়গাটা ভাই বললেন যে আসলে ইলেকশনের মধ্য দিয়ে আসলে আমাদের একটা নিয়মতান্ত্রিক পর্যায়ে আমাদের যেতে হবে। তো এখন আমাদের এই ইলেকশনের, আমি একমত ভাইয়ের সাথে যে আমাদের এই সবচেয়ে জুলাইয়ের মধ্য দিয়ে আসলে যে ম্যান্ডেটটা তৈরি হয়েছে, কিন্তু এখন আবার আইনি ভিত্তির প্রশ্নটা কেন আসছে? আইনি ভিত্তির প্রশ্নটা আসছে এই জন্য, জুলাইয়ের মধ্যে দিয়ে একটা অ্যাবসলিউট ম্যান্ডেট তৈরি হওয়ার পরেও যখন সেই বিষয়গুলো নিয়ে পলিটিক্যাল ডিসএগ্রি তৈরি হয়েছে, দ্বিমত তৈরি হয়েছে, তারপরে কিন্তু আমাদের এখন একটা রিটেন একটা আইনি ভিত্তির একটা প্রয়োজন হলো। সেই আইনি ভিত্তিটা কখন থেকে এটা কার্যকর হবে? যখন জনগণ প্রত্যক্ষভাবে সে নিজে মতামত দিয়ে এটাকে হ্যাঁ বলবে যে হ্যাঁ এটা আসলে আইনিভাবে বৈধ, তারপর থেকে পরবর্তী সংসদ এটা কার্যকর করবে। তো এই জায়গা থেকে আমার অনেক বেশি জটিল আমি মনে করি না। যে আমার কাছে যেটা মনে হয় যে আজকে আমাদের এখানে রাষ্ট্রপতির যে, আমি একটু এখানে একটা প্রশ্ন করি, সেটা দুটো আলাপ আছে। একটা হচ্ছে আপনি যেটা বলছেন যে সাধারণ মানুষের কাছে গণভোটে গেলাম আইনি ভিত্তির জন্যই, হ্যাঁ, আবার আরেকটি আলাপও আছে যে এই সরকারের কাছে সম্পূর্ণ ম্যান্ডেট আছে, এটা গণঅভ্যুত্থানের সরকার, এই সরকারের সংস্কার করার ম্যান্ডেট আছে, এবং গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় তবুও কিন্তু সংসদে, নির্বাচিত সংসদে যারা প্রতিনিধি যাবেন তাদের এটা রেটিফাই করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে গণভোট ছাড়া যদি এখানে যারা নির্বাচিত প্রতিনিধি গিয়ে যদি এটা রেটিফাই করতেন তাহলে কি সমস্যা হতো? না, এখানে যেটা সমস্যা হচ্ছে, আমি গণভোটে হচ্ছে জনগণ ভোট দেয়, আর সংসদে যারা নির্বাচিত প্রতিনিধি তারা জনগণের ভোটে আসে। তো এখানে গণভোটের এবং সংসদ পার্লামেন্টের মধ্যে যেটা পার্থক্য, কোনটার ক্ষমতা বেশি আসে? অবশ্যই গণভোটের ক্ষমতা বেশি। কেন বেশি? কেন বেশি হবে? আমি বলছি কেন বেশি। সেটা হচ্ছে যে সংসদ সবার যদি জনগণ যে বিষয়ে সরাসরি মতামত দিচ্ছে, সে কিন্তু সরাসরি মতামত দিচ্ছে, আর আমি একজনকে প্রতিনিধি পাঠাচ্ছি, সেই প্রতিনিধি আমার বিষয়ে সেখানে আলাপ করে সেখানে 2/3 তৈরি হচ্ছে। তার মানে একটা হচ্ছে জনগণ, অ্যাবসলিউট পাওয়ার কার একটা স্টেটে, গণতান্ত্রিক স্টেটে অ্যাবসলিউট পাওয়ার হচ্ছে জনগণের। সেই অ্যাবসলিউট পাওয়ার জনগণ সরাসরি তিনি মতামত দিচ্ছেন যে আসলে এইটা আমি চাচ্ছি কি চাচ্ছি না। আর একটা যে কারণে এই বড় বড় ইস্যুগুলোতে বিভিন্ন রাষ্ট্রে পৃথিবীতে বড় বড় ইস্যুগুলোতে গণভোট হয়। কেন গণভোট হয়? কারণ এখানে সদস্যরা আলাপ করার মধ্য দিয়ে আসলে জনগণের সরাসরি ম্যান্ডেটটা আসে কিনা সেটা বিষয়ে একটা কনফিউশন থাকে। কারণ আমি একটা ম্যান্ডেট নিয়ে জনগণ থেকে পাস করে আসলাম, আসার পরে কিন্তু সেই ম্যান্ডেট নিয়ে আমি সংসদে কথা নাও বলতে পারি, এই জন্য আমাকে 5 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু জনগণ সরাসরি যদি ভোট দেওয়ার সুযোগটা পায় তাহলে কিন্তু সে নিজের মতামতটা সরাসরি জানাইতে পারলো। তো এই জায়গা থেকে চাইলেই গণভোটের ইস্যুটা কিন্তু এখানে রিস্ক কতটুকু আছে সেটাও একটু বোঝা দরকার। কারণ গণঅভ্যুত্থানের সবাই স্টেক হোল্ডার্স যারা, তারা সবাই তো আসলে সংস্কার চায়। এখানে হ্যাঁ এবং না এর মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। বাইনারিতে না জয়যুক্ত হবে না সেই গ্যারান্টি কি আমরা পেতে পারি কিনা? কারণ এখানে ছোট ছোট বিষয়, সংস্কার চায় এনসিপি, সংস্কার চায় বিএনপি, সংস্কার চায় জামাত, কিন্তু তাদের যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেই নোট অফ, প্রত্যেকটি রাজনৈতিক দলের তো তাদের নিজস্ব রাজনীতি থাকে। এই রাজনীতির কারণে তাদের যারা কর্মী সমর্থক তারা যদি বলে আমার দল এই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সেটাকে মানা হয়নি, আমি এটাকে হ্যাঁ ভোট দেবো না, তাহলে আমরা সেখানে সেই জায়গাটা হেরে যাবো কিনা? আমি সেই প্রশ্ন, এম এ আজিজ, আমি আপনার কাছে শুনতে চাই যে নোট অফ ডিসেন্ট ছাড়াই এখন গণভোটে যাওয়া হচ্ছে। আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে গণভোটে যারা রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক আছে তাদের দলে যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেই জায়গা থেকে তারা আসলে কীরকম তাদের প্রতিক্রিয়া হবে এই ভোটে? তারা কি নায়ের দিকে ঝুঁকে যেতে পারে কিনা, সেই ঝুঁকি আপনি দেখেন কিনা? আমি বলবো আরো বিষয় আছে বলবো, তবে রনি ভাইয়ের কিছু জিনিস আমি নিজে পরিষ্কার হতে চাই। একটা হলো জনগণের ভিতর থেকে মানে একটা বিষয়ের ব্যাপারে আর্জ আসতে হবে, বিকাশ। বাংলাদেশে 54 বছর স্বাধীন হয়েছে, আপনার বৈষম্যের, পাকিস্তানি শোষণ করে বৈষম্যের বিরুদ্ধে এবং মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে, অর্থাৎ গণতন্ত্রের জন্য জীবন দিয়ে স্বাধীনতা হয়েছে। রাজনীতি তো পিছিয়ে গেছে, বিকাশ তো হচ্ছে না। আপনাকে এই জন্যে এনসিপি ঘাড়ে ধরতেছে। আমরা তো বলি যে এই আপনি যেটা করেন, জনগণের বিকাশ তো হচ্ছে না। জনগণ তো রাজনৈতিক দলের জিম্মি হয়ে আছে, সুতরাং এটা হচ্ছে না। তারপর বলছেন যে ধরেন লোয়ার হাউসের যে পিআর সিস্টেম, এবারে কিন্তু আরপিওতে করা হয়েছে যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন হবে। ওখানে কিন্তু অনেক ছোট দল ঝরে পড়বে। আলটিমেটলি দেখা যাবে যে বড় কয়েকটা দল কিছু ভোট পাবে এবং সংসদে আসবে, আমার ধারণা। দ্বিতীয়টা হলে ধরেন আরেকটা জিনিস কিন্তু আছে যেটা মোস্ট আমার কাছে খুবই আপত্তিজনক। এই যে গণভোটে যে সংস্কার যদি ইয়েস হয়, তাহলে নির্বাচিত সংসদের একটা কমিটি এটা স্ক্রুটিনি করে সংস্কার প্রস্তাব দিবে। কেন? সংসদের উপর তো কোনো আইন নাই,
সংসদের উপরে তো কোনো বিষয় নাই। এখানে সংসদ ডিসাইড করবে যে কোনো সংস্কারের কোনো একটা কমিটি করে করবে কিনা, এটা চাপিয়ে দিবে কেন? সংসদের কমিটি অর্থে সেখানে বুঝাইতে চাইছে, সেখানে কমিটি করতে গেলে অমকের প্রতিনিধি তমকের প্রতিনিধি, এটা নিয়ে একটা ঝগড়া লাগতে পারে। সুতরাং আমার মনে হয় এই কমিটি থাকা উচিত না। দ্বিতীয়টা ফাঁকা রয়েছে, ধরেন এই যে জুলাই সনদে যারা যে জায়গায় এগ্রি করেছে, যারা এগ্রি করেছে যা সেটাই বাস্তবায়ন করবে। এখন নোট অফ ডিসেন্ট যারা দিছে তারা নোট অফ ডিসেন্ট নাকচ করে দিবে। যারা এগ্রি করছে সেটা যদি ভোট যাদের সংসদে বেশি আসন হয় তাদের পাশ করবে, না হলে ন হয়ে যাবে। কারণ এখানে তো বলা আছে পরিষ্কার, জুলাই সনদে 4টের ভিতরে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তো ধরেন নোট অফ ডিসেন্ট আমার 4টে দিছে, তাহলে আমরা যেটা কল্পনা করতেছি যে সংসদ আইন পাশ করবে, আইন মেজরিটি সিম্পল হোক আর মেজরিটির বেসিসে উচ্চকক্ষ এটা পাশ করবে, আর স্থানীয় সরকার হবে ডেভেলপমেন্টের মূল দায়িত্ব, আর শুধু সংসদ আইন পাশ করবে। তখন তো জামাত তো নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে, অর্থাৎ আপনি তো এটা করতে পারতেছেন না। মানে সংসদকে তাহলে কি আবার সে আগের জায়গায় ফেরত দিতে চান? এটা তো একটা প্রশ্ন। দ্বিতীয়টা আছে, ধরেন এই যে বিচার বিভাগ, আপনার মাজদার হোসেন মামলার রায়ের থেকে শুরু করে বিচার বিভাগ আলাদা করার কথা, এটা দাবি, সবার দাবি, রাজনৈতিক দলগুলোরও দাবি। হ্যাঁ, বিচার বিভাগের ওনারা যদি চায়, নোট অফ ডিসেন্ট দিয়ে দিছে স্বাধীনতা, তাহলে লাভটা হলো কি? এই যে মূল জায়গা ধরে বসে আছে, একদম মূল জায়গা, এই দুটো যদি অফ হয়ে যায় তাহলে তো সরকারি ব্যবস্থাই। আরেকটি প্রশ্ন এখানে, যে স্বাক্ষরিত অলরেডি সাইন্ড যে জুলাই চার্টারটা আছে সেটার কি হবে তাহলে? না, সেটা তো এখানে বলে হলো, এই যে 4 নম্বর আছে, 4 নম্বরে তো হানা, 4টে প্রপোজাল তো হানা, যেমন সংসদ না, এটার সাথে কিছু জায়গাতে কনফ্লিক্ট করছে, কারণ এখানে যে প্রশ্নগুলো আছে সেখানে তো নোট অফ ডিসেন্ট ছাড়া প্রশ্নগুলো যাচ্ছে, কিন্তু জুলাই চার্টারে তো নোট অফ ডিসেন্ট আছে, তাহলে কোনটা টিকবে? নোট অফ ডিসেন্ট ধরেন এই গণভোটে নাই, কিন্তু এখানে এই যে 4 নম্বরে লিখে দিছে না, গণভোট হবে কিসের উপরে? এই যে ওই যে প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রতিশ্রুতি হচ্ছে এটা আমার নো, সেটা বাস্তবায়ন হবে। নো, এটা তো না, একটু আমি ক্লিয়ার হতে চাই এখানে, কারণ আমি আজিজ আমি একটু বলি, ঘর আপনি যেটা বলছেন 4 নম্বরে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলের প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে, এটা এই যে ক খ ঘ যে 3টি জায়গা আছে এছাড়া অন্য সংস্কারগুলোর প্রসঙ্গে এটা বলছে, কিন্তু আই এম আস্কিং অ্যাবাউট দিস 3 কোয়েশ্চেন্স যেখানে কিনা অলরেডি নোট অফ ডিসেন্ট আছে জুলাই চার্টারে, সেই জায়গাতে সেটা তাহলে কি হবে? আমি একটু রেজাল্ট করিম, আপনি আচ্ছা সংক্ষেপে বলেন। রেজাল্ট করিম রানীর কাছে শুনি, আমি আসবো আবার আপনার কাছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আমার ছোট ভাই এর সাথে একটু রেসপন্স করি, তারপর আপনার প্রশ্ন উত্তর। দেখেন, গণভোট কিসের উপর মানে অনুষ্ঠিত হয়? গণভোট অনুষ্ঠিত হয় একটা বিষয়ের উপরে, এবং আমাদের এখানে প্রবলেমটা যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা গণভোটকে একটা সার্বভৌম ক্ষমতা মনে করতেছি, যে এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটা অ্যাবসোলিউটলি অ্যাবসার্ড। কারণ হইল, গণভোট ধরেন কালকে অনুষ্ঠিত হইল, জয়যুক্ত হইল, তারপরে এটা একটা অর্ডিন্যান্স আকারে জারি হলো। কোনো কিছু অর্ডিন্যান্স অধ্যাদেশ যখন হয়, মানে হলো এটা একটা শর্ট পিরিয়ডের জন্য হয়, একটা ফর টাইমিং হয়। অর্ডিন্যান্স কথাটার মানেই হলো এটা। ফলে গণভোট হইলো গণভোট একটা বিষয়ের উপর হইল, এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য অর্ডিন্যান্স জারি হইল। আর পার্লামেন্ট আপনি নির্বাচিত করলেন 5 বছরের জন্য একটা আইনসভা হিসাবে, জনগণের প্রত্যক্ষ সার্বভৌম ক্ষমতা যেটা ভোট, সেটার আলোকে নির্বাচিত হইল। সমস্ত বিষয়ে আইন করার এখতিয়ার তাকে আপনি দিলেন। ফলে পার্লামেন্ট অলওয়েজ এই কারণে ডেমোক্রেসি যদি আপনি মিন করেন সুপ্রিম সভারেন, এটা পৃথিবীর যে কোনো আপনি আইন নিয়ে আসেন, আমি চিরামুড়ি নিয়ে তর্ক করবো, অসুবিধা নাই। হ্যাঁ, আপনার পার্লামেন্ট সভরেন বলা হয় কেন? এটা ইট কাঠ পাথর বা এটা লুইকান বানাইছে এই কারণে না, তো এটা জনগণের প্রত্যক্ষ ভোটে সমস্ত বিষয়ের আইনি এখতিয়ার অর্পণ করা হয়। আর আপনি গণভোটে দিচ্ছেন একটা বিষয়ের উপর বা কতগুলো বিষয়ের উপর বা কতিপয় বিষয়ের উপর, এবং অর্ডিন্যান্সের মধ্যে যখন জিনিসটা ঢুকে যায় তখন এটা ফর টাইমিং হয়ে যায়। হ্যাঁ, আর পার্লামেন্ট দেখবেন, এই জন্য পার্লামেন্টের ধারাবাহিকতা থাকে কি,
যে এই 5 বছরের জন্য যে পার্লামেন্ট যেটা করলো, পরবর্তী সময় অন্য সরকার বা অন্য দল আসলেও সেই ধারাবাহিকতা রক্ষা করবে। এখানে কিন্তু আরেকটি বিষয় আমি অ্যাড করি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পার্লামেন্টে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ক্ষমতা বেশি গণভোটের এই রেজাল্টের চেয়ে। রাইট। তাছাড়াও আরেকটি বিষয় আছে, গণভোটে তো সংবিধান সংস্কার রিলেটেড কোশ্চেনই যাচ্ছে, এরপরও আবার আরেকটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। হোয়াট ইফ যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে সেই পরিষদ যদি মনে করে যে আমাদের যেগুলো করা হয়েছে এটা আমাদের আরো বেটারমেন্ট করতে হবে বা কিছু চেঞ্জ করতে হবে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে গণভোটে তাহলে এখন কেন যাচ্ছি আমরা? তাহলে ওয়াই নট এই সংবিধান সংস্কার পরিষদের সিদ্ধান্তের পরে, ইলেকশনের পরে কেন না? আমার তো এই কথাটাই আমি শুরু থেকে বলতেছি, প্রথম দিন থেকে আপনারা এখানে এসে এই আর্গুমেন্টই তো দিচ্ছি যে গণভোট অদরকারি, এটার আইনি ভিত্তি অদরকারি, সবচেয়ে দরকারি হলো পার্লামেন্ট সংবিধান সংস্কার পরিষদ, এবং সেটা জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের সাথে মিলাই আপনি করে আপনি সেকেন্ড রিপাবলিক শুরু করে দেন, মামলা খতম। কিন্তু তা না করে আপনি এই যে প্যাচ গুস খেলতেছেন, কিন্তু অদরকারি, অ্যাবসার্ড, এগুলো এই দাবিগুলো কারা তুলতেছে? যারা ডেমোক্রেসি মিন করে না, যারা নিজেরা ইডিওসেন্ট্রিক, যারা ডক্ট্রিনাল ফ্যানাটিক একটা রাজনীতি করে একটা পরিমণ্ডল একটা বিষাক্ত করে তুলছে, অলরেডি একটা সাফোকেটিং কন্ডিশন তৈরি করে দিয়েছে দেশের মধ্যে। এবং ৭১ চেতনার মতো আপনার জুলাই চেতনা বারবার বিক্রি করে দেশকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আপনার প্রশ্ন ফিরি, সরি, আপনার সেকেন্ড প্রশ্নটা একটু দয়া করে আমি আসবো, আমি একটুখানি ফয়সালকে একটু ফলে এইজন্য ফয়সাল মাহমুদ শান্তকে একটু মন্তব্য এইজন্য আমার কথাটা হলো যে তাহলে আমরা গণভোট, তারপরে গণভোট হইতে পারে না, হয় ধরেন গণভোট যদি আজকেও হয় কালকেও হয়, এটা পাস করবে কে? পার্লামেন্ট। আবার পার্লামেন্টেও গণভোটের দাবি উত্থাপিত হইতে পারে, যেমন ধরেন জুলাই সনদের এই বিষয়টা পার্লামেন্টে উত্থাপিত হইলো, বা পার্লামেন্ট এটা কি করবে? এইটা তো পাস করাইতে হলে আইনি ভিত্তি যদি দিতে হয়, দিতে পার্লামেন্টকে দিবে। পার্লামেন্ট কিভাবে দিবে? পার্লামেন্ট যদি মনে করে এটার আইনি ভিত্তি দিবে তো রাষ্ট্রপতির কাছে পাঠাইয়া, রাষ্ট্রপতির কাছে যাওয়ার আগে পার্লামেন্ট যদি মনে করে আমি অধিক জনসম্পৃক্ততার জন্য গণভোটে পাঠাবো, পার্লামেন্ট অনলি ক্যান ডু ইট, পার্লামেন্ট পাঠাইতে পারে। না, এটা দুইটা, একটা যদি ডিবেট মীমাংসিত না হয় গণভোট, আরেকটা হলো মীমাংসিত হইল সংসদে, তারপরেও অধিক জনগণের সম্পৃক্ততার জন্য পাঠাইতে পারে। আর এখন অলরেডি সংস্কারের বিষয়ে যেহেতু সমস্ত দল একমত, এখন সমস্ত দল একইভাবে করবে, আপনি একইভাবে গুলিস্তান যাবেন এটা আশা করে তো লাভ নেই। আমি বাংলা মোটর হয়ে যাব, আপনি যাত্রাবাড়ি হয়ে যাবেন, একজন একইভাবে যাবেন। বলে যে বিষয়ে সবাই একমত সেই বিষয়ে কেন গণভোট দরকার এটা আমি বুঝতেছি না। ফয়সাল মাহমুদ শান্ত একটু বলেন আমাদেরকে। দেখেন, যেই বিষয়ে আমি প্রশ্নটা আপনাকে ইজি করে দিই একটু, সেটা হচ্ছে যে আমরা গণভোটে যে সংস্কারগুলো এখন দলগুলো চাইছে সেজন্য আমরা জনগণের রায়ের জন্য গেলাম, সেই রায় নিয়ে এসে আমরা আবার সংবিধান সংস্কার পরিষদ করলাম। সেখানে যারা কাজ করবেন তারা সেই রায় নিয়েই কিন্তু কাজ করবে, সেখানে আমরা আরও একটু বাড়তি কিছু অ্যাড করতে পারি, কিছু বাদ দিতে পারি। তাহলে এই যে গণভোট, এটা কি আমরা সংবিধান সংস্কার পরিষদের পরে প্রয়োজন হলে যেতে পারতো কিনা, বা আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা? আচ্ছা, ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে, দেখেন এখানে যেই বিষয়গুলো রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এখন একটা প্রশ্ন কিন্তু বারবারই এসেছে যে রাজনৈতিক দলগুলো কি আসলে সকল জনগণের প্রতিনিধিত্ব করে কিনা। রাজনৈতিক যে জনগোষ্ঠী বাংলাদেশের সর্বোচ্চ সব মিলিয়ে, সকল দল মিলিয়ে হয়তো অ্যাক্টিভলি রাজনীতি করে হয়তো 5% কিংবা 10% মানুষ, বাকি 90% মানুষ কিন্তু তারা ভোট দেয়, বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা দেখে ভোট দেয়। তার মানে রাজনৈতিক যে 30টা দল এখানে বসে সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু সকল জনগণের ম্যান্ডেটটা এখানে দিয়েছে কিনা এটার একটা প্রশ্ন থাকে। সেটা আপনি সরাসরি গণভোটে এই সুযোগটা পাচ্ছেন যে তাকে জিজ্ঞেস করা যে 30টা দল মিলে যে সিদ্ধান্তটা নিল এটার সাথে আপনি এগ্রি করেন কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে what will happen to this charter যেটা অলরেডি সাইন করেছে, সেটা কি হবে? আমি আসছি জায়গায়। দ্বিতীয় জায়গাটা যেটা হচ্ছে, ভাই যেটা বললো যে একটা সিঙ্গেল প্রশ্নে গণভোট হয়, একটা সিঙ্গেল প্রশ্নে হয়, বাট কিন্তু অনেক কন্টেন্ট, যেমন পুরো সংবিধানের উপরেও কিন্তু গণভোট হয়। যেমন থাইল্যান্ডে কিন্তু 2016 সালে কিন্তু পুরো সংবিধানের উপরে গণভোট হয়েছে, 60% মানুষ এখানে হ্যার পক্ষে ভোট দিয়েছে। তার মানে ওই সংবিধানের এখন যদি এই প্রশ্নটা করে যে এই সংবিধানের একটা ধারা আমার তো দ্বিমত থাকতে পারে, আমি তাহলে কি করব, এটা কিন্তু গণভোটের ক্ষেত্রে আসলে ওইভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করা যায় না। পুরোটা বিবেচনা করে আসলে সামগ্রিকভাবে আমি হ্যাঁ দিব কি না দিব এটা আসলে বিবেচনা করতে হয়। তৃতীয় জায়গাটা যেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টের যে আলাপটা বারবার আসছে, এবং বিএনপি এখন যেটা বারবার বলছে, আজকে যেটা বলছে যে প্রধান উপদেষ্টা তার মূলকে লঙ্ঘন করছেন গণভোটের জুলাই সনদের ক্ষেত্রে। দেখেন এখানে আমরা কিন্তু এই কথাটা সিগনেচার করার আগে বলছি যে জুলাই সনদের ব্যাপারে আপনি কোনটা প্রশ্ন পাঠাবেন এবং কোন প্রক্রিয়ায় পাঠাবেন, প্রশ্নের ধরনটা কি হবে, এইটা আগে আমাদের কাছে ক্লিয়ার করবেন, তারপর আমরা সিগনেচার করতে যাব। বিএনপি কিন্তু তখন আমাদেরকে কটাক্ষ করে বলেছে যে একটা দল সিগনেচার করার জন্য উপায় খুঁজছে, সুযোগ খুঁজছে।
এখন এসে কিন্তু ঠিকই বলছেন যে আসলে সে সিগনেচার করেছে, সিগনেচার করার সময় ক্লিয়ারই ছিল না যে প্রশ্ন কিন্তু একটা হবে। সরকার কাজটা করতে পারে কিনা? আমার তো এটাই, সরকারের তো আপনি তো জিজ্ঞেসই করেন নাই তখন যে আপনি একটা না না, প্রশ্ন কিন্তু দিবেন। সরকার, আপনি কি বলেন সরকারের এই ভূমিকাকে আপনি কিভাবে না, না, দেখেন? সরকার এটা তখন লঙ্ঘন- আয়োজনটা তাহলে সরকার কেন নিল? এখানে তো লঙ্ঘনের বিষয়টা না, বিষয়টা তো হচ্ছে যে সরকার তো তখন বলেই নাই যে আমি প্রশ্ন একটা রাখবো, চারটা রাখবো, এটা আদেশ করব, অধ্যাদেশ করব, রাষ্ট্রপতি সিগনেচার করবে না প্রধান উপদেষ্টা করবে, নির্বাচনের দিন হবে না আগে হবে, এটা তো সরকার ক্লিয়ারই করে নাই। আমরা তো বারবার এটাই বলার চেষ্টা করছিলাম যে আসেন আমরা আগে ক্লিয়ার হই যে আসলে আপনি কয়টা প্রশ্ন দিবেন, নোট অফ ডিসেন্ট সহ দিবেন নাকি সারা দিবেন। তখন কিন্তু যদি বিএনপি এই প্রশ্নটা করতো তাহলে সরকার বাধ্য হতো আগে ক্লিয়ার করতে সবগুলো দলের কাছে। তখন কিন্তু বিএনপি এই প্রশ্ন দেখে বলতে পারতো যে আমার নোট অফ ডিসেন্ট কেন গণভোটের মধ্যে আছে, আমি এই গণভোট এই ইয়াতে সিগনেচার জুলাই সনদে সিগনেচার করব না। যে এখন যে কথা বলছে আমার কাছে মনে হচ্ছে যে তখন বিএনপি আসলে এই জুলাই সনদটাকে এই সরকারকে ইনসিস্ট করে এই আয়োজনটা করানোর চেষ্টা করছে, যেখানে আমরা বারবার বলেছি যে এখানে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, এটার মর্যাদা কি হবে, এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন। তাহলে ব্যাপারটা কি এরকম যে বিএনপি ইনসিস্ট করে এই জুলাই চার্টারের সিগনেচার প্রোগ্রামটা আয়োজন করেছে, এখন আপনারা ইনসিস্ট করে গণভোটে গণভোটের বিষয়ে লাস্ট যে ঐক্যমত কমিশন মিটিংটা হয়েছে ওখানে কিন্তু গণভোটের বিষয়ে সকল দল একমত হয়েছে। গণভোট হওয়া না হওয়া নিয়ে কিন্তু বিএনপি এবং এনসিপি জামাতের কোনো বিরোধিতা নাই। এনসিপি জামাত বিএনপির বিরোধিতা ছিল মূল একটা জায়গায়, গণভোট কবে হবে, প্রশ্ন কি হবে। কবে হবের জায়গায় কিন্তু বিএনপির পজিশনটাই এখন এই সরকার গ্রহণ করেছে, নির্বাচনের সময় হবে একসাথে, এটা কিন্তু বিএনপির ফার্মলি পজিশন ছিল। আমাদের পজিশন ছিল মাঝামাঝি, যদি সরকার অ্যারেঞ্জ করতে পারে আগে হতে পারে, নির্বাচনের দিন হতে সমস্যা নেই। প্রশ্ন যেটা সেই জায়গাগুলো নিয়ে আমাদের অবজেকশন ছিল, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার একটা জায়গা নিয়ে অবজেকশন ছিল। তো বিএনপি এখন যদি বলে যে গণভোট কেন হবে, গণভোটের দরকার নাই, জুলাই সনদের দরকার নাই, এই প্রত্যেকটা কথা সালাউদ্দিন আহমেদ যে সংস্কার কমিশনের ঐক্যমত কমিশনের যে বক্তব্য দিয়েছে প্রত্যেকটা কথাই বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করে। কারণ সেখানে কিন্তু গণভোটের বিষয়ে তারা একমত হয়েছেন, জুলাই সনদের 30টি প্রশ্নে তারা একমত হয়েছেন, তারপর হচ্ছে এই নির্বাচনের দিনে হবে প্রতি একমত হয়েছেন। এখন এসে তাদের একজন স্থায়ী কমিটির মেম্বার বলে এই জুলাই সনদের কোনো দরকারই নেই, গণভোটের কোনো দরকার নাই, আবার কিসের গণভোট হবে, আবার তারা একবার না ক্যাম্পেইন করে। আমরা দেখছি বিএনপি একটা পুরনো দল হওয়ার ক্ষেত্রে আমরা এই সংকটময় মুহূর্তগুলোতে বিএনপি জামাতের মতো বড় বড় দলগুলো থেকে আমরা গাইডলাইন আশা করছিলাম, কিন্তু আমরা দেখি তারা বারবার সুইফট করছে। বরঞ্চ এনসিপি ছিল যে আমাকে আগে প্রশ্ন ক্লিয়ার করেন, এখন আজকে প্রশ্ন ক্লিয়ার করেছে, পদ্ধতি ক্লিয়ার করেছে, আমরা এটাকে বিচার বিশ্লেষণ করবো, আমরা এক্সপার্টদের সাথে আলাপ করবো, জনগণের সাথে মতামত নিব, নেওয়ার পরে যদি আমাদের কাছে মনে হয় যে এটা রাষ্ট্রের জন্য ভালো আমরা সিগনেচার করবো, আদারওয়াইজ আমরা আবারও আমাদের জায়গাগুলো বলে যাব। এখানে বলি আমি, সেটা হচ্ছে গণভোটের ব্যাপারে আমরা জানি যে আলোচনা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে, কিন্তু গণভোটে কি বিষয় কিভাবে প্রশ্ন থাকবে নাকি থাকবে, নোট অফ ডিসেন্ট থাকবে কিনা এটা সিদ্ধান্ত হয়নি। তো সেই জায়গা থেকে বিএনপির বিষয়ে আপনি যে কথাগুলো বললেন সেটা আবার তাদের বক্তব্যটা এরকম যে নোট অফ ডিসেন্ট গণভোটে থাকবে কিনা সেই আলাপটা আছে। আমি একটু এম এ আজিজ আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে রেজাউল করিম রানী বললেন যে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হইতে পারে না। তাহলে গণভোটটা কিভাবে হতে পারতো? হতে পারতো যে জুলাই চার্টারটাকে তারা মানুষ সমর্থন করছে কিনা, যে জুলাই চার্টারটা অলরেডি স্বাক্ষরিত হয়েছে, সেটা না করে এখন সরকার একটি গণভোটের আয়োজন করছে যেখানে আসলে নোট অফ ডিসেন্ট থাকছে না। তাহলে আমার কথা হচ্ছে যে জুলাই চার্টারটা সাইন করেছে যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটাকে কি সরকার তাহলে ছুঁড়ে ফেলে দেবে? দেখেন, আমি প্রথমে কিন্তু বলেছিলাম গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার এটা পঞ্চদশ সংশোধিত সরকার খায়রুল হক বাতিল করেছিল, গণভোটও একই সাথে ছিল। এটা হিয়ারিংয়ে উঠছে, সম্ভবত এটা আইন হিসাবে জটিলতা থাকবে না, কিন্তু সংসদ যেহেতু জীবিত, সংসদ অনুযায়ী যেহেতু কাজ করতেছে, সুতরাং গণভোট এবং প্রেসিডেন্টের আদেশ দুটোই অবৈধ। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আদেশ প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা দিতে পারে না, এবং এখন রাষ্ট্রপতির আদেশ দিয়ে এটা জারি করা হচ্ছে। কাউন্টার সাইন কারো স্যাটিসফ্যাকশনের জন্য প্রধান উপদেষ্টাকে দেওয়া হলো, এটা যদি চ্যালেঞ্জ হয় কি বলবেন? এক। দুই নম্বর হচ্ছে যে এই যে জুলাই সনদে যে 4টা মেজর ইস্যু আনা হলো, এই 4টে ইস্যু যদি পাশ হয় ভালো, যদি না হয় তাহলে অভ্যুত্থানের একটা অংশ বেনিফিট আসলো না। কারণ আপনি খালি ধরতেছেন যে অভ্যুত্থানের শক্তি, আপনি আজকে দেখেন, আজকে যেটা হলো, কালকে যেটা হলো, আওয়ামী লীগ ভাইব্রেন্ট। আওয়ামী লীগ যদি আপনি নিষিদ্ধ করে দিলেন, সাধারণ ভোটাররা তো থাকবে, তারা যদি ভোট দিতে আসে, ভোট দিতে দিবেন না, তার জন্মগত অধিকার, সে ভোট দিয়ে না ভোট দিয়ে গেল।
আপনার ধরেন বিএনপি ভোট দিয়ে গেল, জামাত এনসিপি ভোট দিল, তো যদি না ভোট জয়যুক্ত হয়ে যায় তাহলে তো পুরোটা ব্যস্ত চলে গেল। এই রিস্কটা কেন নিতে হলো? এই রিস্কটা আসলে কেন নিচ্ছে আমি একটু শুনবো ফয়সাল, আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমি আসবো, কিন্তু তার আগে রনি আমাকে একটু বলেন, জাতীয় ঐক্য ছাড়া আসলে যে সংস্কারগুলোর কথা আমরা বলছি সেই ওই সংস্কারগুলো টেকসই সংস্কার হবে কিনা আলটিমেটলি, এই বিষয়টা আমি একটু শুনতে চাই আপনার কাছে। জাতীয় ঐক্য একটা ধরেন এটা খুবই শুনতে সুন্দর শব্দ, কিন্তু এটা আসলে ইম্পসিবল। মানে বাংলাদেশের মতো এরকম একটা বিভাজিত জায়গায় জাতীয় ঐক্য হয়, কিন্তু বেসিক জায়গায় তো রাজনৈতিক দলগুলোকে আমরা বলছি ঐক্য হইছে, এটা এই গণ অভ্যুত্থানে আমরা দেখছি, এটা আমরা ধরে রাখতে পারি নাই। আরেকটা যেটা হলো, দেখেন এখানে প্রবলেমটা যেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ডেমোক্রেসিকে আমরা আন্ডারমাইন করতেছি। ধরেন আমি ধরে নিলাম 97% লোক জুলাই সনদের ব্যাপারে অ্যাক্টিভ, মানে অ্যাগ্রিড, আমি ধরে নিলাম, ধরে নিয়ে আমি বাস্তবায়ন করে ফেললাম। এই যেটা শান্ত বললো যে এখানে তো যে রাজনৈতিক দলগুলো আছে তারাই তো সমগ্র জনগোষ্ঠীর সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে না। কিন্তু যখন আপনি ধরেন নির্বাচনের যাবেন, ভোটে মানুষের ভোটের কাছে যাবেন, আপনি যদি 51% ভোটও পান, যেটা মেজরিটেরিয়ান ডেমোক্রেসি যেভাবে ফাংশন করে, আপনি আসলে 100 জনের ম্যান্ডেট অর্জন করলেন। কিন্তু আপনি যখন ধরে নেবেন 97 জনের, সেটা ডেমোক্রেটিক হবে না। এই জন্যই ডেমোক্রেসি অলওয়েজ জনগণের কাছে যেতে হয়, পরীক্ষিত হইতে হয়। পরীক্ষিত হয়ে আপনি যদি 51%ও পান, তাহলে আপনি 100% এখতিয়ার লাভ করেন। আর আপনি যদি ধরে নিয়ে 97% আপনার সাথে থাকে আপনি যদি করেন, সেটা অবৈধ হবে, আনডেমোক্রেটিক হবে, যেটা আজিজ ভাই অন্যভাবে বলে যেটা ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে। এটাই এইভাবে ডেমোক্রেসি ফাংশন করে। পার্লামেন্টারি ডেমোক্রেসির এই কতগুলো সুবিধা অসুবিধা আছে, এগুলো নিয়ে দলগুলোর মধ্যে যারা পরিবর্তন চায়, জাতীয় ঐক্য ছাড়া আমি সেটা বলছিলাম আর কি, যে জাতীয় ঐক্যের একটা বটম লাইন আসলে আছে। সংস্কারগুলো জাতীয় ঐক্য কথাটা শুনতে খুব মধুর, আমরা আবেগিত হয়ে যাই, কিন্তু এত আবেগ আহ্লাদিত হওয়া উচিত না আমাদের। জাতীয় মানে জাতীয় ঐক্যের জন্য সবচেয়ে বটম লাইন যেটা দরকার একদম, সেটা হলো জাতীয় স্বার্থের রাজনীতি করা। এখন আপনি সারাদিন দলীয় স্বার্থের রাজনীতি করবেন, ইভেন রাজনীতিও না, রাজনীতি বাদ দিয়ে সারাক্ষণ পলিটিক্স করবেন, হ্যাঁ, আর জাতীয় ঐক্য বলবেন, এটা তো হয় না। এটা মানে জাতির সাথে প্রতারণা। আমি মনে করি গণ অভ্যুত্থানটা কেন সংগঠিত হয়েছে, রাজনৈতিক দলগুলোর যেটা রিয়েলাইজ করা দরকার, আপনারা 15-16 বছর যাবত আন্দোলন করছেন, মাইর খাইছেন, অকথ্য অত্যাচারের মধ্য দিয়ে আপনারা গেছেন, তারপরেও গণ অভ্যুত্থান সংগঠনের জন্য যে একটা আপাত নন পলিটিক্যাল ব্যানারের দরকার হইল, মানে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে মানুষের একটা অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছিল, এবং 5 তারিখের পরে সেই অনাস্থা কাটায় একটা আস্থার সম্পর্ক তৈরি করার একটা সুবর্ণ সুযোগ আপনারা পাইছেন। কিন্তু আপনারা যেটা শুরু করছেন সেটা হলো ছলে বলে কৌশলে ক্ষমতা দখলের পলিটিক্স করতেছেন রাজনীতি বাদ দিয়ে। আপনারা তো জাতীয় স্বার্থের রাজনীতি করবেন। জাতীয় ঐক্যের কথা যে বলছেন, জাতীয় ঐক্যের ভিত্তি কি হবে? জাতীয় স্বার্থ। কিন্তু জাতীয় স্বার্থ কি এই সরকার দেখছে? এই সরকার যদি দেখে আপনার কৃষি প্রধান বাংলাদেশ, কৃষকের জন্য একটা সংস্কার কমিশন কোথায়? এই দেশে শিক্ষার যে 12টা বেজে গেছে আওয়ামী লীগের আমলে, হ্যাঁ, শিক্ষার কিছু লাগবে না? আর বিষয়গুলো বাদ দিলাম, আমি আরো মৌলিক বিষয়গুলো বাদ দিলাম, ফলে এইখানে যে সংস্কার বইলে আমরা ফেনা তুলে ফেলতেছি, এটা হইলেই একদম সোনায় সোহাগ হয়ে বাংলাদেশের, হ্যাঁ, আমি তা মনে করি না। কৃষকের যেখানে, কৃষক শ্রমিকের ভাগ্যের যেখানে, হ্যাঁ, উন্নয়নের ব্যাপারে অ্যাগ্রেসিভ ভূমিকা নাই, যে গভর্নমেন্টের প্রস্তাবনা মতো নাই, যে বিশেষজ্ঞের চিন্তার মধ্যে এটা নাই, সেই বিশেষজ্ঞদের আমি কি করব? সে বিদেশ থেকে কারিগরি বিশেষজ্ঞ আমার দরকার নাই তো, যে বিশেষজ্ঞ আমার কৃষক নিয়ে চিন্তা করে না, শ্রমিক নিয়ে চিন্তা করে না, নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে চিন্তা করে না, সেই বিশেষজ্ঞ দরকার নাই তো আমাদের বাংলাদেশে। হার্ভার্ড ক্যামব্রিজ অক্সফোর্ডে থাকুক, তারা অসুবিধা নেই। ফলে এই জন্য জাতীয় ঐক্য এখানে বাংলাদেশের জনগণকে যেটা বুঝতে হবে, রাজনৈতিক দলগুলোকে যেটা বুঝতে হবে, অন্য কেউ এসে আপনাকে উদ্ধার করে দেওয়া যাবে না। আপনার অনেক সমস্যা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু এটা আমাদের পলিটিক্যালি জাতীয় ঐক্যের ভিত্তিতে, মানে জাতীয় স্বার্থের ভিত্তিতে, জাতীয় স্বার্থের রাজনীতি করার মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রোটেক্ট করতে হবে। এর বাইরে যারা যাবে, এটা বলে শেষ করি, এখন লক্ষ্য কি আমাদের? লক্ষ্য নির্বাচন। এই বাকি যা লাভ করতেছি আমরা, এগুলো সব উপলক্ষ্য। এগুলো এই নির্বাচনটা ঠিকমতো হবে কিনা সেই বিষয়টা নির্বাচনটা ঠিকমতো করতে পারলে এই সরকারের প্রতি জাতি হিসাবে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। কারণ হইলো এই যে আজিজ ভাই যেটা বললো, অলরেডি একটা ভয়ের পরিবেশ তৈরি করে ফেলছে। এই জন্য মানুষ বলা হচ্ছে কি, ধরেন এই যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরত আসার যে চেষ্টা করতেছে, হ্যাঁ, তাদের এখনো পর্যন্ত তাদের বিচারের ব্যাপারে যে শুনতেছি আমরা 17 তারিখে একটা রায় হবে, কিন্তু এটা ধরেন টু লেট। হ্যাঁ, বিচারের ব্যাপারে আরো অ্যাগ্রেসিভ হওয়া দরকার ছিল সবগুলো দলেরই। এবং আওয়ামী লীগ তো মানুষ হবে না কোনোদিন, ওই যে মানুষ না আওয়ামী লীগ বলে না, হ্যাঁ, এই জন্য একজন বলছিল যে আপনার আওয়ামী লীগ যদি একটা ধর্মের নাম হয়, সন্ত্রাস হইলো তার ইবাদত, হ্যাঁ, ওইটা করেই যাবে।
আচ্ছা, সেই জায়গায় আসবো আমি যে আওয়ামী লীগের যে সন্ত্রাস আমরা দেখলাম, আগুন সন্ত্রাস এবারও দেখলাম আমরা, সেই জায়গা থেকে প্রশ্ন ফয়সাল মাহমুদ শান্ত, যে আইন শৃঙ্খলা বাহিনী যদি আরো স্ট্রংলি কাজ করতো, যদি স্ট্রং থাকতো বাংলাদেশে, তাহলে এখন এই যে মানুষের মধ্যে ভয়, আজকেও কিন্তু অনেক মানুষ সবাই তাদের পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু বের হয়নি, এই কারণে যে আওয়ামী লীগের এই আগুন সন্ত্রাসের কবলে কেউ পরে জীবন্ত নিশ্চয়ই দিতে চায় না। সেই জায়গা থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর জায়গা থেকে আপনি কি মনে করেন, কতটুকু সফল, নাকি আওয়ামী লীগ শক্তি সঞ্চয় দুইটা জিনিস বলবো কিভাবে? একটা হচ্ছে যে রনি ভাই যেটা বললো না, যে এই সরকারের যে সমস্ত জায়গায় সংস্কার কিংবা যেটা সরকারের হাতে ছিল ওই সমস্ত জায়গায় যে অ্যাগ্রেসিভ ভূমিকাগুলো বা অ্যাগ্রেসিভলি সংস্কারগুলো করা বা কারেকশনগুলো করে একটা সুন্দর জায়গায় নেয়া, এটার বিপরীতে সরকার আসলে সমঝোতা কিংবা হচ্ছে একটু মিলিয়ে জিলিয়ে সবাইকে খুশি রাখা, এবং সবার মধ্যে আমার মনে হয় যে সামটাইমস আওয়ামী লীগও মনে হয় আছে যে বেশি আওয়ামী লীগ যেন আমার উপরে খেপে না যায়, খেপলে ছাত্রদের উপরে খেপুক, এনসিপির উপরে খেপুক, আওয়ামী লীগ প্রয়োজনে তাদের অফিসে হামলা করুক, কিন্তু উপদেষ্টাদের বা সরকারের উপরে যেন আওয়ামী লীগ ওই মাত্রায় না খেপে। এইটার জন্য কি হয়েছে, এই দেখেন পুলিশ প্রশাসনের যে সংস্কার করার আলাপটা ছিল, এটার ব্যাপারে কিন্তু যে এখন যে সংস্কারগুলো নিয়ে আলাপ হচ্ছে, এটা কিন্তু সবকিছু সংবিধান নির্বাচন কেন্দ্রিক সংস্কার। পুলিশ প্রশাসন কেন্দ্রিক সংস্কার কিন্তু এটা চাইলে তারা বাস্তবায়ন করতে পারতো, যারা অপরাধী ছিল তাদের শাস্তি নিশ্চিত করা, এই বিষয়ে কিন্তু তারা কোনো ধরনের কোনো অ্যাগ্রেসিভ ভূমিকা নেয় না। কেন? কারণ সে মনে করছে উপদেষ্টার চেয়ার থেকে সরার পরে তার কোনো ধরনের আবার বিপদ হয় কিনা, বিদেশে কোথাও জায়গার সমস্যায় পড়ে কিনা, এই ধরনের জায়গা থেকে তারা এই রিস্কগুলো নেয় না। আর একটা খুব দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে দেখেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2009-10 পর থেকে শুরু করে 24 পর্যন্ত কোথাও যদি কোনো হরতাল হতো কিংবা কোনো কিছু হইতো, বিভিন্ন প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন পত্রিকাগুলোতে আগুন সন্ত্রাস দিয়ে রাজনীতি হবে না, এই ধরনের যে সুশীল সমাজের যে একটা চেতনা তৈরি হতো, এটা দিয়ে আসলে বিএনপি জামাতকে উদ্দেশ্য করে তখন বিশেষ করে লেখাগুলো আসতো যে তারা মানে এমন ভাবে আসতো যে বিএনপি ইকুয়াল টু আগুন সন্ত্রাস। কিন্তু দেখেন, এবং বিএনপি ওন করতো না, বিএনপি বলতো না যে এইটা বাসে আমি আগুন জ্বালাইছি, কিন্তু আওয়ামী লীগ আগের দিন রাতে সে তার পেজে ঘোষণা দেয় যে আমি আগামীকালকে আগুন জ্বালাবো, সে বলে যে আমি হামলা করবো, আবার সেটা সে শেয়ার দেয় যে আমি দেখলাম কি পারো। তারপরেও এই সুশীল ব্যক্তিরা কিন্তু এইভাবে কলামাল লিখছেন না। তো এটাও কিন্তু জাতির জন্য যে তাদের কি আসলে কোন আগুনটা তাদের কাছে আগুন, এটা একটা জায়গা। আর সরকারের যে আপনার প্রশ্নটা করলেন সেটা হচ্ছে সরকার তো এটা এনজয় করছেন, আমার কাছে মনে হচ্ছে যে সংস্কার যে হচ্ছে না, তিনি যে একটা নির্বাচন দিতে চাচ্ছেন, নির্বাচন দেওয়ার মতো কোন ধরনের ক্যাপাবিলিটি তিনি কি আসলে শো করছেন। আমাদের কষ্টের জায়গাটা কি জানেন, আমরা একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ছি। একদিকে যেমন সরকারকে বলছি যে সে নির্বাচন দেওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি অর্জন করে নাই, তার নির্বাচন কমিশনে কেপিআই ভুক্ত অঞ্চল যায়, সেখানে মারামারি হয়, তিনি থামাইতে পারেন না। আবার একই সাথে এই সরকারের মধ্য দিয়ে নির্বাচন একটা আদায় করতে হবে, এটার বিকল্প আমাদের নাই। কারণ এই সরকারকে যে আমরা এটা বলে হটাই দিয়ে একটা সেনাবাহিনী আসবে বা অন্য কেউ আসবে, সেটা আরো ভয়ঙ্কর দেশের জন্য। তার মানে এখন আমাদের এই সরকারকে সমালোচনা করতে করতে গলা টিপে ধরতে হচ্ছে, আবার খেয়াল রাখতে হচ্ছে যে এতটুকু গলা যেন টিপে না ধরে যেন তিনি মরে যায়, তারে দিয়ে আবার একটা নির্বাচন করাইতে হবে। এখন আমাদের সবগুলো রাজনৈতিক দলের মিলে আসলে এটা ফাইন্ড আউট করতে হবে যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এতটুকু প্রেশার নিশ্চিত করে। কারণ এই সরকার দিয়ে আসলে আহামরি অন্য অন্য সংস্কার তিনটা করে ফেলবেন, ওই আশা প্রত্যাশা এখন রাখার মতো সময় নেই। এখন আমাদের এই সরকার দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটুকু পুলিশ সংস্কার দরকার অতটুকু আমাকে আগে করতে হবে। এটা করার আগে যদি কেউ নির্বাচন দেয় তাহলে বুঝতে হবে তার ব্যালট চুরি করার ধান্দা আছে। আগে আমাকে পুলিশ নিশ্চিত করতে হবে যে তিনি প্রপারলি ফাংশন করছেন, ওই প্রুফ দিতে হবে। আবার নির্বাচনটা আমাকে ফেব্রুয়ারি মধ্যে হইতে হবে না। অনেকদিন তো হয়ে গেল, আসলে সংস্কার কতটুকু হলো, সংস্কারের জন্য কত সময় লাগে, সেই জিনিসগুলো যেমন পুলিশের সংস্কারের কথা আমরা বলি, সেই সংস্কার আমরা দেখি নাই। সংস্কার নিয়ে আলাপ তো আছে। এবং একটি বিষয় আমি আনতে চাই এখানে, যে নির্বাচনের প্রসঙ্গ, নির্বাচন চেয়েছে বলে জামাত থেকে এবং এনসিপি থেকেও আমরা বিএনপির বিরুদ্ধে অনেক রকম মন্তব্য শুনেছি। আবার এখানে আমি একটু আব্দুল কাদেরের, ডাকসুর বিপি প্রার্থী আব্দুল কাদেরের পোস্ট থেকে আমি একটু কোট করছি। তিনি বলেছেন 20টি সিটের জন্য বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে আর বাইরে গলাবাজি করছে। আপনার মন্তব্য শুনে একটু। না, এটা যেটা এনসিপি কে ইঙ্গিত করে পোস্টটা আলাপ আসছে, আমরা পরিষ্কারভাবে একেবারে খোলামেলাভাবে বলি, কোনো ধরনের বর্ণিতা ছাড়া, আমাদের নির্বাচন কেন্দ্রিক, আসন কেন্দ্রিক, আমাদের বিএনপি জামাত সহ গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি, রাষ্ট্র সংস্কার সহ সবার সাথে আমাদের সেভারেল টাইম আমাদের দলের প্রতিনিধিদের আলাপ হয়েছে। সে সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের তারা কি ম্যান্ডেটে আগামী রাষ্ট্র পরিচালনা করবেন, কতগুলো সিটের সাথে আমাদের সমঝোতা হতে পারে, কিভাবে ইলেকশনটা হতে পারে, নানা বিষয় নিয়ে কথা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গা থেকে, এনসিপির জায়গা থেকে আমাদেরকে 20টা সিট দেওয়া হোক, 30টা, এই ধরনের কোনো প্রস্তাবনা দেওয়া হয় না। বিএনপির জায়গা থেকে বলা হয় না তোমাদেরকে 10টা সিট দিব বা 30টা সিট দিব। ঠিক আছে, আমরা বলছি এই আলোচনা চলবে, যদি আমাদের সাথে বোঝাপড়াটা তৈরি হয়
তখন আমরা সিটের আলাপে যাব। কিন্তু আমরা দেখছি যে 2 দিন আলাপের পরে বিএনপি এমন একটা মন্তব্য করে জুলাই সনদের বিষয়ে, জুলাই অভ্যুত্থানের বিষয়ে, দেখা যাচ্ছে যে আমাদের আর ওই আলোচনা আগানোর আর সুযোগ থাকে না। তো আমাদের কোনো আলোচনায় সিট কেন্দ্রিক যায় নাই, শুধুমাত্র আমাদের পলিসি কেন্দ্রিক ছিল। ঠিক আছে ফয়সাল আহমেদ শান্ত, ধন্যবাদ আপনাকে। তারপর আমরা শুনি কেন এই আলাপগুলো আসে বাইরে, অনেকেই বলে যে এই ধরনের জোটের আলাপ হয়েছে, এর আগে জামাত ইসলামের সাথেও আলাপের কথা আমরা শুনেছিলাম। আপনার কি মনে হয় মেয়াজ, যে নির্বাচনটা কি আসলে সুষ্ঠু হবে কিনা? দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে আইন শৃঙ্খলার দিক থেকে, আরেকটি হচ্ছে যে এই যে আসন সমঝোতার কথা শুনি, জোটের কথা শুনি, অন্যরা খুশি না হলে সেই ইলেকশনে কতটুকু সহযোগিতা করবে বলে আপনার মনে হয়? এটা পরিষ্কার করে না, কিন্তু বলে। ধরেন আসিফ মাহমুদ, তিনি তার ভোটার সদস্য ইয়েতে ঢাকা 10-এ ট্রান্সফার করছে। সেই সিটে বিএনপির স্টলওয়ার্ড আছে 2টা, তাদেরকে ইলেকশনে মনোনয়ন দেয় নাই। এটাতে অনুমান করা যায় যে তার সাথে হয়তো একটা কথা হয়েছে, তাকে ওই সিট ছেড়ে দিতে পারে। সুতরাং রাজনীতিতে পর্দার অন্তরাল তো সমঝোতার আলোচনা হয়, সেটা স্বীকার করবে না কেউ। হয়তো আমরা ওয়ান্স ফাইন মর্নিং আমরা জানবো সমঝোতা হয়েছে, আলোচনা হচ্ছে। তবে বিএনপি যেটা বলেছে সবার জন্য দ্বার উন্মুক্ত, কিন্তু জামাতের সাথে কোনো আপোষ হবে না, এটা কিন্তু পরিষ্কার বলছে। এই আর আমি একটু নির্বাচন প্রসঙ্গে একটু আপনি বলেন যে আসলে এটা সুষ্ঠু নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন হবে না। ঐতিহাসিক নির্বাচন করার ক্ষমতা এই সরকারের নাই, এবং 300 আসনে যদি একবারে নির্বাচন করে, আমি বলছি নির্বাচন কোনোভাবেই নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে। আমরা এই 2 দিনের নির্বাচন কমিশন তো অনেক চেষ্টা করছে, সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী তো স্ট্রাইকিং ফোর্স থাকবে, অনেক 2টা পুলিশ আর 2টা আনসার দিয়ে একটা সেন্টার পাহারা দিতে পারবে না। কেন এখন আলোচনা হয় না? ভারতে 1 মাস ব্যাপী ইলেকশন হয়, আপনি 2 ডিভিশন করে ইলেকশন করেন, ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে, রিটার্নিং অফিসার বানান। প্রশাসনের লোক ছাড়া রিটার্নিং অফিসার বানাতে পারবে না। প্রশাসনিক ক্যাডারের বণিক বার্তা এই 5 তারিখের 7 দিনের উপরে ইনভেস্টিগেশন রিপোর্ট দিছে যে প্রশাসনের 95% ব্যক্তি ফ্যাসিবাদের দোষর, তার বাইরে যেতে পারবে না। এর বাইরে 25টা ক্যাডার আছে, তাদের ভিতর থেকে বেছে নিয়ে এতদিনে 7 দিনের ওরিয়েন্টেশন ট্রেনিং দিলে ডিসি বানানো যেত, রিটার্নিং অফিসার বানানো যেত। প্রস্তুতি কোথার থেকে শুরু করবে সরকার, শেষ করবে কোথাও তো নাই। আপনি শেষ করে দিতে হবে, একদমই সময় নেই। আমি রেজাল্ট কুমরানি, আপনি আমাকে 1 মিনিটে শেষ করবেন, সময় নেই আসলে। আপনি কি মনে করেন যে নির্বাচনের জন্য সরকারের কি এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা, যে বিভাগ বাড়ি যাওয়ার প্রস্তাবনা? এখনো পর্যন্ত যদি সরকার অ্যাগ্রেসিভলি নির্বাচনের ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে, এবং আমি মনে করি সরকার এটা ঠিক যে এই সরকার আসলে একটা খুবই গ্রহণযোগ্য এবং সন্তোষজনক নির্বাচন দেওয়ার মতো অবস্থায় আছে, এটা কেউ বিশ্বাস করে না। তো সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা পালন করতে হবে। কারণ হলো দেখেন, আমাদের এইবারের নির্বাচনটা একটা ট্রানজিশনাল নির্বাচন। এখনই আপনারা 100% প্রতিযোগিতার মধ্যে যায়েন না, আপনারা সবাই মিলে আগে এই অবস্থাটা উত্তরণ ঘটায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেন। তারপরের টার্মে আমরা এখন জাতীয় স্বার্থের রাজনীতির মধ্যে থাকি, তারপরে আমরা দলীয় স্বার্থের রাজনীতির দিকে যাই। হ্যাঁ, এখনই জামাত যেভাবে ধরেন বিএনপি আগে যেরকম আওয়ামী লীগ বিএনপিতে বাইনারি ছিল, সমাজটা বিভক্ত ছিল, এখনই বিএনপি জামাত এই বাইনারিতে সমাজকে বিভক্ত করেন না। করলে আওয়ামী লীগ শক্তিশালী হবে, আওয়ামী লীগের প্রশ্ন শক্তিশালী হবে। কারণ হলো